আসসালামু আলাইকুম। সকলকে আজকের পরিসংখ্যান ক্লাসে স্বাগতম। তো যাদের যাদের পরিসংখ্যান সাবজেক্টটা রয়েছে তারা ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং ক্লাসটি শেয়ার করে দিন, এবং যারা যারা পরিসংখ্যানের শিক্ষার্থী রয়েছে তাদের মেনশন করে দিন, ঠিক আছে? আজকে আমরা পরিসংখ্যানের এমসিকিউ এর গুরুত্বপূর্ণ কিছু প্রথম পত্রের এমসিকিউ করাবো, যেগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় এসেছিল। তো যাদের শুধুমাত্র পরিসংখ্যান বিষয় রয়েছে তারা যুক্ত হয়ে যান। এই সাবজেক্টটা অনেক কঠিন। সাধারণত শিক্ষার্থীরা এই সাবজেক্টে খুবই সমস্যার মধ্যে পড়ে, এই সাবজেক্টটা পারে না তারা। ওকে, পরিসংখ্যানের ফ্রেন্ডদের মেনশন করে দিন, যারা পরিসংখ্যানের শিক্ষার্থী ছোট তাদের। হুম, যাদের পরিসংখ্যান রয়েছে তাদের শুধু মেনশন করে দিন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা। তো চলুন আমরা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আজকে আমরা 2023, 22, 19, 18, 17 এইটুকু পর্যন্ত এমসিকিউ আলোচনা করব, এবং একেবারে নিশ্চিত থাকুন এইচএসসি পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন কমন আসবে। এটা পরিসংখ্যান ক্লাস, শুধুমাত্র যারা পরিসংখ্যান শিক্ষার্থী তাদেরকে তাদের জন্য লাগবে এটা। হ্যাঁ, ওকে। প্রথম দেখেন, কোনটি পরিসংখ্যান নয়? তা আমরা জানি পরিসংখ্যান হচ্ছে গড় মান নির্ণয় করে। পরিসংখ্যান কি করে? গড় মান নির্ণয় করে। একক কোনো বিষয় পরিসংখ্যান না, একক কোনো বিষয় পরিসংখ্যানে আসবে না। এর উত্তর কি হবে? এই যে একজন শিক্ষার্থীর মাসিক গড় ব্যয়, তাই এটা পরিসংখ্যান। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স, এটা পরিসংখ্যান। হারুনের দৈনিক গড় আয়, এটা পরিসংখ্যান। রুবির বয়স 18 বছর, একক বিষয়, এটা কোনো পরিসংখ্যান নয়। পরিসংখ্যান গড় মান বা তথ্যের সমষ্টি নিয়ে কাজ করে, গড় মান। একক কোনো বিষয় পরিসংখ্যান হইতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা উত্তর কি হবে? উত্তর হবে 4 নাম্বারটা। বুঝে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করেন। আজকে প্রথম পত্রটা করাবো, ইনশাল্লাহ আরেকটা দিন আমরা দ্বিতীয় পত্র করাবো, ঠিক আছে? হচ্ছে পরিসংখ্যান। ওকে, একের উত্তর কি হবে? ডি। তারপর আসেন, এটা আপনারা বলেন দেখি, কোনটি পরিসংখ্যান? এটা দেখি আপনারা বলেন। কোনটি পরিসংখ্যান নয় তো পড়ালাম, এবার কোনটি পরিসংখ্যান এবার একটু আপনারা বলেন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রনির বয়স 16 বছর, এটা একক বিষয়, এটা কোনো পরিসংখ্যান নয়। বাড়ির নম্বর 5, এটা কোনো পরিসংখ্যান বোঝায় না, এটা একক বিষয়। সুমনের মাসিক আয়ের গড়, গড়, তাই এটা পরিসংখ্যান। একটি কলমের দৈর্ঘ্য 5 ইঞ্চি, এটা পরিসংখ্যান নয়। ক্লিয়ার? তার পরিসংখ্যান এটা হচ্ছে একক বিষয় নিয়ে কাজ করে না, পরিসংখ্যান হচ্ছে গড় মান নিয়ে কাজ করে। যেমন আমার ওজন 60 কেজি, এটা কোনো পরিসংখ্যান না। যদি বলা হয় আমার মাসিক আয়ের গড়, গড়
40,000 টাকা, এটা পরিসংখ্যান। তাহলে বুঝতে পারছেন কোনটা পরিসংখ্যান আর কোনটা পরিসংখ্যানের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ক্লিয়ার? একক কোনো বিষয় পরিসংখ্যান হইতে পারে না। ওকে, 2 এর গ। ভেরি গুড। ফারিয়া, প্রসেনজিৎ, সাবেরা রহমান এরাও পেরেছেন। মাশাআল্লাহ, অনেক দেখি পড়াশোনা পরিসংখ্যান শিক্ষার্থী অনেক আছেন। নিচের কোনটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য? নিচের কোনটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য? ওকে, আমরা জানি একক কোনো বিষয় পরিসংখ্যান হইতে পারে না। পরিসংখ্যানের বৈশিষ্ট্য শুনেন: তথ্য উপস্থাপন, বিশ্লেষণ, তথ্য সমষ্টি, তথ্য সংগ্রহ। তো এই ক্ষেত্রে আপনি মনে রাখেন আমাদের যেটা পরিসংখ্যান এর কিছু কার্যাবলী আছে, এটা হচ্ছে বৈশিষ্ট্য আছে। এগুলো হচ্ছে কার্যাবলী: তথ্য উপস্থাপন কার্যাবলী, বিশ্লেষণ কার্যাবলী, সংগ্রহ কার্যাবলী, আর তথ্যের সমষ্টি এটা হচ্ছে বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে কার্যাবলী, হ্যাঁ। আর বৈশিষ্ট্য হচ্ছে কি? তথ্যের সমষ্টি। পরিসংখ্যান তথ্যের সমষ্টি, একক কোনো বিষয় না। তাহলে এটা কি হবে বলেন? 3-এর উত্তর কি হবে? ওকে, ভেরি গুড, অনেকেই পেরেছেন, উত্তর দিতে পারছেন। কারণ পরিসংখ্যানের প্রথম কাজ তথ্য সংগ্রহ, তথ্য উপবিশ্লেষণ, তথ্য প্রক্রিয়াকরণ, তারপর হচ্ছে তথ্যগুলো কি করা? বিশ্লেষণ করা, সেগুলো হচ্ছে গড়, মধ্যে এগুলো নির্ণয় করা, উপস্থাপন এবং সর্বশেষ ব্যাখ্যা প্রদান। এগুলো হচ্ছে কার্যাবলী। কিন্তু তথ্য সমষ্টি এটা পরিসংখ্যানের বৈশিষ্ট্য। এটা একাধিক মান নিয়ে কাজ করে। পরিসংখ্যানের গবেষণার কাঁচামালকে কি বলে? যেমন আমি আপনাদের একটা দিয়েছিলাম 2023-24 সালে পাশের হার 77%, 2023 সালে পাশের 78%, 2022 সালে পাশের হার 85%, এরকম না? ওকে, এবং 2021 সালে পাশের হার 95%, 2020 সালে পাশের হার হচ্ছে আপনাদের সিএইচএসসি পরীক্ষায় 100%, 2019 সালে 68%, 2018 সালে 66%। এটা হচ্ছে আমাদের তথ্য। এগুলো হচ্ছে সব এইচএসসি পরীক্ষার পাশের হার, হ্যাঁ, এইচএসসি পরীক্ষার পাশের হার। তো এগুলো হচ্ছে কাঁচামাল। এই কাঁচামালকে বলা হয় কি? তথ্য। পরিসংখ্যানের কাঁচামাল হচ্ছে তথ্য। আপনারা যেমন জানেন অনেকেই হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের কাঁচামাল কি? হিসাব বিজ্ঞানের কাঁচামাল হচ্ছে লেনদেন। একইভাবে পরিসংখ্যানের গবেষণার কাঁচামাল হচ্ছে তথ্য। ক্লিয়ার? পরিসংখ্যানের কাঁচামাল কি? তথ্য। মাশাআল্লাহ, অনেকেই পারছেন। তথ্য, হ্যাঁ, ইয়েস। এরপর আসেন তথ্যের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে কি বলে? যেটা পরিবর্তনশীল, যেমন আপনার ওজন পরিবর্তনশীল, বয়স, আয়, এগুলো হচ্ছে পরিবর্তনশীল। ঠিক আছে? ওজন আজকে 50 কেজি, হয়তো 1 মাস পরে 52 কেজি হইতে পারে। বয়স আজকে 16 বছর, 2 বছর পরে 18 বছর হবে। আয় আজকে তোমার 10,000 টাকা ইনকাম, 2 বছর পরে হয়তো বা 25,000 টাকা ইনকাম হইতে পারে। এগুলো হচ্ছে পরিবর্তনশীল তথ্য। এটাকে বলা হয় চলক। তাহলে ধ্রুবক তাকে বলে অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল যেমন আপনার চোখের সংখ্যা। চোখের সংখ্যা 2টাই। হাতের আঙুল এটা সমান থাকবে, 10টাই থাকবে, 5টা 5টা করে। এগুলো হচ্ছে অপরিবর্তনশীল ধ্রুবক। আর নমুনা হচ্ছে কোন তথ্য সারির সকল মান সমগ্রক। কোন তথ্য সারির সব মান, সকল মান। আর এটা হচ্ছে সমগ্রকের প্রতিনিধিত্বকারী, সমগ্রকের প্রতিনিধিত্ব মান। অল্প কয়েকটা ধরেন আপনার কলেজের শিক্ষার্থী 2000, এটা হচ্ছে সমগ্রক। তার থেকে আমি 10 জনকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে নমুনা। ঠিক আছে? আর চলক হচ্ছে
পরিবর্তনশীল তথ্য, ধ্রুবক হচ্ছে অপরিবর্তনশীল তথ্য। এই চারটা বিষয় কি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? ওকে, ওকে, তাহলে আমরা তার পরের অংশে যাই। মাশাল্লাহ, রাশিদুল, হাসিব, পার্থ, এটা হচ্ছে পরিসংখ্যানের ক্লাস। হ্যাঁ, ওকে। নিচের কোনটি গুণবাচক চলকের উদাহরণ? গুণবাচক সংখ্যায় প্রকাশ করা যাবে না, সংখ্যায় প্রকাশ করা যায় না। যেমন বয়স, এটা সংখ্যায় প্রকাশ করা যায়, আপনার 18 বছর। উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। ওজন 60 কেজি। মেধা, এটা সংখ্যায় প্রকাশ করা যাবে না। তাহলে এটাই উত্তর। একজন মানুষের মেধা সংখ্যায় প্রকাশ করা যায় না, এটা এটা সংখ্যায় প্রকাশ করা সম্ভব নয়। তাই বলতে পারি সে ভালো, মন্দ, মাঝামাঝি হইতে পারে, কিন্তু সংখ্যায় প্রকাশ করা সম্ভব না। কি সম্ভব সংখ্যায় প্রকাশ করা? পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে বলা হয় কি? পরিবর্তনশীল বৈশিষ্ট্য হচ্ছে আমাদের চলক, আর এই গুণবাচক চলক হচ্ছে যেটা সংখ্যায় প্রকাশ করা যাবে না, যেমন মেধা। তাই এর উত্তর কি হবে? মেধা। 6 এর উত্তর কি হবে? মেধা। তারপর কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হইতে হবে, হতে হবে। যেমন, আর অবিচ্ছিন্ন, ভগ্নাংশ, অবিচ্ছিন্ন। যেমন আপনার ওজন হইতে পারে 50 কেজি 250 গ্রাম, কিন্তু মানুষের সংখ্যা, মানুষের সংখ্যা কত হইতে হবে? 2 জন অথবা 3 জন অথবা 4 জন অথবা 100 জন অথবা 99 জন। কিন্তু মানুষের সংখ্যা কখনো এরকম হইতে পারে না যে 2 সমস্ত বা 2.25 মানুষ, এটা কখনো হইতে পারে? পারে না। কলমের সংখ্যা, কলমের সংখ্যা কি কখনো হইতে পারে যে আধো, যে একটা কলম, দুইটা কলম, 1.5টা কলম হইতে পারে? 1.25 কলম হইতে পারে? পারে না। তার মানে শিক্ষার্থীর ওজন ভগ্নাংশ হইতে পারবে, অবিচ্ছিন্ন। এটা হচ্ছে অবিচ্ছিন্ন। বৃষ্টিপাতের পরিমাণ যে 31.25 হইতে পারবে। তাপমাত্রা, তাপমাত্রাটা আপনার এরকম হইতে পারে যে 16.5 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে। কিন্তু পরিবারের সদস্য সংখ্যা, এটা হইতে পারে 3 জন, হইতে পারে 5 জন, 6 জন, 10 জন, 12 জন। কিন্তু এটা কখনো 3.5 জন মানুষ, একটা পরিবারে 3.5 জন মানুষ হওয়া সম্ভব? বাচ্চা হোক, সেটা তো একটা পূর্ণ সংখ্যা। বাচ্চা হলে কি অর্ধেক বলবে যে সে অর্ধেক মানুষ? যেমন একটা পরিবারে আপনার যে বাবা মা, ছোট দুটো বাচ্চা, তো ছোট দুটো বাচ্চাকে আপনি অর্ধেক অর্ধেক ধরবেন? সুযোগ নাই, বলতে হবে 4 জন, না হয় 3 জন, না হয় 5 জন। এটা ভগ্নাংশ হইতে পারবে না। তাহলে যেই মান ভগ্নাংশ হতে পারবে সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেই মান ভগ্নাংশ হইতে পারে না সেটা হচ্ছে বিচ্ছিন্ন। মানুষের সংখ্যা, পাখির সংখ্যা, গরুর সংখ্যা, কলমের সংখ্যা। বুঝতে পেরেছেন? এটা আমি কি বুঝাইতে পারছি? এই বিষয়টা কি ক্লিয়ার কিনা বলেন আমাকে, কারণ সামনে এগুলো লাগবে অনেক। ওকে, আবির হোসেন বলছে ক্লিয়ার, ভেরি গুড, এটা পারছেন। তো বুঝার বিষয় আছে, অনেকেই বুঝে না, এই জন্য বোঝানোর জন্য বলছি। তারপর আসেন, এবার আসেন, এবার এটা বলেন কোনটা বিচ্ছিন্ন চলক, এটা আপনারা বলবেন।
সেম উত্তর এসে পড়ছে না, যে পরিবারের সদস্য সংখ্যা, শিক্ষার্থীদের বয়স অবিচ্ছিন্ন, মাছের ওজন অবিচ্ছিন্ন, ঢাকা শহরে মাসিক তাপমাত্রা অবিচ্ছিন্ন। এগুলো হচ্ছে আমাদের কি অবিচ্ছিন্ন, কারণ এগুলো বাস্তব যে কোনো মান হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন, কারণ একজন মানুষের বয়স হইতে পারে কি 18 বছর 250 দিন হইতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যা না। এখানে কোনটি অবিচ্ছিন্ন, কোনটি অবিচ্ছিন্ন চলক, এটা দেখি কে বলতে পারেন। হ্যাঁ, এটা কে বলতে পারেন এবার। বাড়ির নম্বর, ছাত্রছাত্রীর সংখ্যা, ফুটবল খেলায় গোলের সংখ্যা, উচ্চতা। এটা বলছে অবিচ্ছিন্ন। এখানে ভগ্নাংশ হইতে পারবে, ভগ্নাংশ মান হতে পারবে। ভগ্নাংশ মান হইতে পারবে এরকম আছে কি, বাড়ির নম্বর, ছাত্রছাত্রীর সংখ্যা, ফুটবল খেলায় গোলের সংখ্যা, উচ্চতা। শোনেন, বাড়ির নম্বর, ছাত্রছাত্রীর সংখ্যা, ফুটবল খেলায় গোলের সংখ্যা, এটা 3 গোল হয়, 4 গোল হয়, 5 গোল হয়, 1 গোল হয়, 2 গোল হয়, 0 গোল হয়, কিন্তু এটা 1.5 গোল হয় না, তাই এটা হইতে পারে না। ছাত্রছাত্রীর সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ হইতে পারে না। এরপরে উচ্চতার বাড়ির নম্বর, বাড়ির নম্বর সাধারণত থাকে এরকম 23 নম্বর বাড়ি, 24 নম্বর বাড়ি, 25 নম্বর বাড়ি, কিন্তু এরকম হয় না এটা 31.253 বাড়ি, এরকম হয় না, তাহলে এটাও হতে পারে না, এটা হইতে পারে। উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, 6 ফুট 1 ইঞ্চি, এটা ভগ্নাংশ মান হইতে পারে। আমরা অবশ্যই বলি না যে 5.5 ফুট 10.5 ফুট, এটা বলা যায়, কিন্তু উচ্চতার ক্ষেত্রে হইতে পারে, কিন্তু আমাদের এইগুলো হইতে পারে না। তাহলে এটার অবিচ্ছিন্ন চলক কোনটা হবে, উচ্চতা। তারপর আসেন এইবার একটু ম্যাথে যাই, অঙ্কে যাই। হ্যাঁ, অঙ্ক করি। সহজ করাইলাম, এবার আসেন একটু কঠিন দিকে আমরা মনোযোগী হই। হ্যাঁ, কঠিন দিকে। ওকে, x1 2, x2 3, x3 4, x4 6, x5 5। ওকে, এই মানগুলো আছে। বলছে কি সামেশন অফ xi স্কয়ার এর মান কত। ওকে, সামেশন অফ xi স্কয়ার, তো এখানে সবগুলো মান স্কয়ার করেন, যে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 স্কয়ার, 6 স্কয়ার, 5 স্কয়ার, 4 9 16 36 25। এটা আপনার কাজ না, ক্যালকুলেটরের কাজ। 20 29 29 আর 25, 29 আর 25 54, আর হচ্ছে 36, তাহলে 54 আর 36 90 এর মতো হয়, 90 এর মতো হয়। তারপর আমি ক্যালকুলেটর দিয়ে যাচাই করে দেখি কত কত, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 5 স্কয়ার, হ্যাঁ 90 হয়। তার উত্তর হচ্ছে 90। ক্লিয়ার। এদের কি বোঝাচ্ছে, সামেশন অফ এক্স আই এর মান 1 থেকে 5 হবে, এবং এই এক্স আই স্কয়ার প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা মান স্কয়ার করবে এবং তার যোগফল, মানে এটা হচ্ছে বর্গের সমষ্টি, এটা হচ্ছে বর্গের সমষ্টি। ওকে, তারপরে আসি আমরা, এটা দেখেন, এটাকে পারবেন কিনা দেখেন। xi 2, একটা হচ্ছে 2 4 5 3, তাহলে সামেশন অফ xi স্কয়ার কত হবে, তাহলে এটা আপনারা করেন 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার 5 স্কয়ার 3 স্কয়ার। 2 স্কয়ার মানে 4, 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25, 3 স্কয়ার 9, 20 আর 36, 20 আর 34 54। ক্লিয়ার। কত হবে, 54। দেখছেন, এটাও সমষ্টি, বর্গের সমষ্টি।
বর্গের সমষ্টি। আর সমষ্টির বর্গ থাকে এরকম, এরকম থাকবে, সেটা হচ্ছে সমষ্টির বর্গ, সেটা হচ্ছে সমষ্টির বর্গ, আর এটা হচ্ছে বর্গের সমষ্টি। তারপর আসি, তথ্য সারির প্রতিটি তথ্যমান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি কত? তথ্য সারির প্রতিটি তথ্যমান হতে, যেমন যে একটা তথ্য সারিতে থাকে না এরকম xi এরকম মান থাকে x1 x2 x3 x4, এটার গড় বের করবেন, গাণিতিক গড় মানে x বার, অর্থাৎ সামেশন অফ xi মাইনাস x বার। তথ্য সারির প্রতিটি তথ্যমান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি কত? সেটা হচ্ছে 0 0। বলেন স্যার এটা তো আমি বুঝি নাই, কিভাবে? এটা বুঝাই দেন আমাকে একটু, দেখেন আগেরটা আমি এটাতে বুঝাচ্ছি। হ্যাঁ, এটা একটু বুঝাই। এখানে মান কত আছে? 2 4 5 3, সবগুলো যোগ করেন তো। ওকে, এটা x বার কত হয়? গড় 2 প্লাস 4 প্লাস 5 প্লাস 3 ডিভাইডেড বাই 4, 6 আর 8, 6 আর 14, তাহলে হচ্ছে কত হয়? 3.5। এটা হচ্ছে গড়। তাহলে যে সবগুলো মান বের করেন, সামেশন অফ xi মাইনাস x বারটা বের করি, মানে গড় থেকে সবগুলো মান বিয়োগ করি, অর্থাৎ 2 মাইনাস 3.5 প্লাস 4 মাইনাস 3.5 প্লাস 5 মাইনাস 3.5 প্লাস 3 মাইনাস 3.5, তো 2 মাইনাস 3.5 মাইনাস 1.5, এটা হচ্ছে 0.5 প্লাস 1.5 মাইনাস 0.5, তো এটা কত হয় দেখেন, এটা কাটা, এটা কাটা, তাহলে থাকে 0 0। অর্থাৎ গড় থেকে ব্যবধান, কোন তথ্য সারির গড় মান থেকে সকল তথ্য সারির অন্য মানের ব্যবধান 0। কত আসবে? 0 আসবে, 0। এটা প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। হ্যাঁ, এটাই তো প্র্যাকটিক্যালি দেখাইলাম। তো এটা উত্তর কি হবে? 0। এটা উত্তর হবে 0, অর্থাৎ সামেশন অফ xi মাইনাস x বার ইজ ইকুয়াল টু 0। এইটা কি বুঝতে পারছেন? কোন তথ্য সারির সবগুলো মান হতে যে গড় মান ভাবে, গড় মান থেকে সকল মানের ব্যবধান 0, একটু আগে বুঝাইলাম। এবার কি 12টা ক্লিয়ার? একটু বলেন 12 কার কার বুঝতে পারছেন? তাহলে আমি পরেরটা আগাবো। ওকে, আচ্ছা, ভেরি গুড। অঙ্ক একটু সপ্তাহ সহজ থাকবে না, কিছু টাইম থেকে কঠিন থাকবে, তাই না? এবার বুঝতে পারছেন, আচ্ছা ধন্যবাদ। শরীফও বুঝতে পারছেন, অনেকে এবার বুঝতে পারছেন। আচ্ছা, আপনারা আসেন, কেন্দ্রীয় প্রবণতার উৎকৃষ্ট পরিমাপ কোনটি, মানে সবচেয়ে বেস্ট? কেন্দ্রীয় পরিমাপের বেস্ট উৎকৃষ্ট পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার উৎকৃষ্ট পরিমাপ কোনটি? গাণিতিক গড়, জ্যামিতিক গড়, মধ্যমা, প্রচুরক। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতার 5টি আছে, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক। তার মধ্যে বেস্ট আদর্শ মান, আদর্শ হচ্ছে এটা গাণিতিক গড়, এটা সবচেয়ে আদর্শ বলা হয়, এটাকে বলা হয় সবচেয়ে স্ট্যান্ডার্ড। আর এখানে শূন্য থাকলে নির্ণয় করা যায় না। মধ্যমা সকল মানকে প্রভাবিত করে না, প্রচুরক সকল মানকে প্রভাবিত করে না, এই জন্য সকল কিছু বিবেচনায় গাণিতিক গড়কে বলা হয় বেস্ট। ওকে, এরপর আসেন, অজীব রেখার সাহায্যে কোন পরিমাপটি নির্ণয় করা যায়? মনে রাখবেন, আপনারা সবসময় মনে রাখবেন, প্রচুরক, এই প্রচুরক আমরা করি না, প্রচুরক নির্ণয় করা যাবে আপনার, আপনারা কখনো ইয়ে করছেন কোন কত সারির গণসংখ্যা রেখা, গণসংখ্যা নিবেশন এরকম করে না, এরকম চার্ট? তো এরকম একটা আছে অজীব রেখা, একটা আছে হচ্ছে অজীব
রেখা। অজীব রেখার সাহায্যে আপনার মধ্যমা নির্ণয় করা যায়। অজীব রেখার সাহায্যে মধ্যমা নির্ণয় করা যায়। এটা অনেকে হয়তো বা জানে না। গণসংখ্যা রেখা, আবার আমরা যেটা বলি না, একটা আছে না যে আয়তলেখ, আমাদের আয়তলেখ তৈরি করি না আমরা, 9-10 করছিলাম না আয়তলেখ, সেটার সাথে আমরা নির্ণয় করি প্রচুরক। আর অজীব রেখার সাহায্যে মধ্যমা নির্ণয় করা যায়। অজীব রেখা হচ্ছে এরকম, এই যে এরকম অজীব রেখা দেখেন, এই যে অজীব রেখা হচ্ছে এরকম বাড়তে থাকে, তার অর্ধেকটা হচ্ছে মধ্যমা, এটার অর্ধেকটা কি মধ্যমা। আর আরেকটা দেখেন, ওই যে আয়তলেখটা এরকম থাকে না, এরকম থাকে তো, তাই না? সবচেয়ে বেস্ট বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এটা প্রচুরক, তাহলে এইটা আর এইটা, এই যে এটা হচ্ছে প্রচুরক, এটা হচ্ছে প্রচুরক, এটা হচ্ছে আয়তলেখ। আয়তলেখের সাহায্যে প্রচুরক নির্ণয় করা যায়, অজীব রেখার সাহায্যে মধ্যমা নির্ণয় করা যায়। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পেরেছেন? পরিসংখ্যান একটু কঠিন লাগে না? হ্যাঁ, এখনো তো গাণিতিক প্রত্যাশা, তারপরে গাণিতিক গড়ের পরে কেন্দ্রীয় প্রবণতা পরে যখন পরিঘাত দেখবেন তখন তার মাথা ঘুরাবে, সেকেন্ড পেপার তারও কঠিন। ওকে। হুম, আচ্ছা, ঠিক আছে, এরপরে আসছি। এরপর এটা দেখেন, দুটি সংখ্যার এ এম মানে গাণিতিক গড় 8, এইচ এম মানে তরঙ্গ গড় 2, জি এম কত? তো আমরা জানি এ এম এবং এইচ এম যত হবে জি এম স্কোয়ার তত হয়, তাই না? এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী গাণিতিক গড় গুণ তরঙ্গ গড় সমান সমান জ্যামিতিক গড় স্কোয়ার। তো গাণিতিক গড় কত? 8, তরঙ্গ গড় কত? 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে রুট করেন 16কে, তাহলে 16কে রুট করলে কত আসবে? 4। বাস। অর্থাৎ আমরা জানি গাণিতিক গড় আর আপনার তরঙ্গ গড় মিলে গুণ করলে যত হবে জ্যামিতিক গড় স্কোয়ার করলে তত হয়। এই কারণে আপনার এইখানে দেখছি যে দুইটা গুণ করলে হচ্ছে 16, তো 16কে রুট করলেই 1/4 আছে 4, তাহলে জিএম স্কোয়ার হচ্ছে 16, জিএম হচ্ছে মানে জিওমেট্রিক মিন 4, তো হবে কি 4। এটা ক্লিয়ার কিনা আমাকে জানান, মানে এটা একটু কঠিন ছিল, সবাই এটা হয়তো বা নাও পারতে পারে। হুম, আচ্ছা, এরপরে আসেন আপনি, এবার এটা দেখেন, এটা একটু কঠিন আছে। ও, এখানে একটু প্রশ্নটা একটু ঝামেলা আছে, আমি একটু বুঝাই দিচ্ছি প্রশ্নটায়। সংখ্যাগুলোর গাণিতিক গড় কত? হ্যাঁ, গাণিতিক গড় কি কি আছে মান? -2a, -a, 0, 1, 2a। এক মিনিট, প্রশ্নটা একটু চেক করে নেই, ইজ ইট ওকে অর নট? পরিসংখ্যান প্রথম পত্রের এমসিকিউটা কি ঠিক আছে কিনা একটু দেখে নেই। আচ্ছা, আমরা গড় বের করে কিভাবে? এক্স বার তথ্যগুলোর সমষ্টি বা তথ্য সংখ্যা, এটা। আচ্ছা, হ্যাঁ, না ঠিক আছে প্রশ্নটা। যে মানগুলো দিছে এখান থেকে দেখেন গড় বের করেন। গড় হচ্ছে আমাদের কোনটা হবে? -2a, +2a,
মাইনাস এ 1 0, মাঝখানেটা হচ্ছে গড়। সাধারণত মাঝখানেটা গড় থাকে, ঠিক আছে? এটা কি গড়? এটা হচ্ছে আমাদের মধ্যমাটাই এখানে শূন্য হিসাবে ধরবেন। তবে এটার অ্যাকচুয়াল ব্যাখ্যাটা যেটা এখানে তো সেইভাবে মিলছে না। ওকে, যাই হোক, এটা আমি মাঝখানে ধরতে পারতেছি কেন? কারণ মান আছে কয়টা? 5টা না? তার মাঝখানেরটা যে 5 + 1 / 2 মধ্যমার মাধ্যমে নির্ণয় করতেছি। তাহলে তৃতীয় পদ, 3 নম্বর পদ কোনটা? 1 2 3, মধ্যমার মাধ্যমে যাচাই করতে পারতেছি, মানে মধ্যমার মাধ্যমে যাচাই করলাম। আর গাণিতিক করো -2টা a, -a 0 1 2 a, এটা কাটাকাটি, এখানে একটা a দিয়ে দিলে এটা কাটাকাটি হয়ে যায় একটা 0। এটা আসলে অ্যাকচুয়াল ব্যাখ্যাটা হয় নাই যদিও। এটা দেখেন পারেন কিনা। প্রথম, n স্বাভাবিক সংখ্যার গড় কত? স্বাভাবিক সংখ্যার গড় আমরা জানি, যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এরকম। তো সূত্র হচ্ছে যেটা n + 1 / 2, এই হচ্ছে সূত্র। যেমন আপনাকে যদি আমি বলি প্রথম 8টি সংখ্যার গাণিতিক গড় কত, স্বাভাবিক 8টি সংখ্যার, তাহলে 8 + 1 / 2 = 4.5। আর আমি যদি বলি প্রথম 26 সংখ্যার স্বাভাবিক গড় কত, 26 + 1 / 2, তাহলে 13.5। এটা মনে রাখতে পারবেন তো? ক্লিয়ার কিনা জানান। এটা কি বুঝতে পারছেন কিনা দেখেন। ওকে, আপনাদের সামনে আমি করতে দিব, একটু দেখি এটা বুঝতে পারছেন কিনা জানান। আপনার ক্লাস করার পর পরিসংখ্যান কঠিন লাগে না স্যার? ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আচ্ছা, এইচএসসি পরীক্ষা দেখবেন ইনশাল্লাহ ভালো কমন আসবে, আপনাদের থাকবেই কমন। এরপর এটা দেখেন, কোন তথ্য সারির গাণিতিক গড় 10 যদি চলকের প্রতিটি মান হতে 2 বিয়োগ করা হয়, সবগুলো থেকে 2 বিয়োগ করেন, তাহলে নতুন চলকের গাণিতিক গড় কত হবে? তা 2 বিয়োগ করলে কত থাকে? 8 হবে। যেমন হচ্ছে আপনার সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আমি। ধরেন এর মান 20, বি এর মান 5, সি এর মান 15, না 20 না, এটা দিলেই তাহলে একটু এলোমেলো করে দিলে ভালো হবে। 15, তাহলে এটা কাজ করি, এটা মান ধরি আমরা 16, 16 আর 5 21, আর এর মান ধরি 9। এই হচ্ছে 3টা মান, ভালো করে বুঝেন। এই হচ্ছে 3টা মান, তা সবগুলোর গড় 9 + 5 + 16 / 3, তাহলে 10 হয়, তাই না? তো বললো কি, যদি চলকের প্রতিটি মান হতে 2 বিয়োগ করা হয়, 2 বিয়োগ করেন। ওকে, আপনি 9 থেকে 2 বিয়োগ করেন, 5 থেকে 2 বিয়োগ করেন, 16 থেকে 2 বিয়োগ করেন। 9 থেকে 2 বিয়োগ করলে 7, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 16 থেকে 2 বিয়োগ করলে 14। তাহলে গড় কত হয় দেখেন তো? নতুন গড় 7 + 3 + 14 / 3। 7 আর 3 10 আর 4 14, 24, 24কে 3 দিয়ে ভাগ করলে 8। একদম প্রমাণ করে দিলাম আমি, একদম প্রমাণ। তো কত হবে? 8 হবে। ক্লিয়ার হয়েছেন কি? এটা দেখছেন, একদম প্রমাণ করে দিছি। নতুন চলকের গাণিতিক গড় হবে 8, আর যদি 3 বিয়োগ করতেন 7 হইতো, 4 বিয়োগ করলে 6 হইতো। মাশাআল্লাহ, ভেরি গুড। পার্থ, তানজিরা, হাসিব, উপমা, আবির, নূপুর খুব অ্যাক্টিভ ভাবেই করতেছেন পরিসংখ্যান। যারা পরিসংখ্যান নিছেন তারা খুবই চালাক এবং বুদ্ধিমান, তারাই দেখবেন পরীক্ষায় A+ পেয়ে গেছেন। যারা মার্কেটিং বা ফিনান্স অপশনাল নিছেন, অর্থনীতি অপশনাল নিছেন, তাদের A+ পেতে কষ্ট হবে। 30 জন শিক্ষার্থীর গড় স্কোর 70, অন্য 20 জন শিক্ষার্থীর গড় স্কোর 75, তবে 50 জন শিক্ষার্থীর সম্মিলিত গড় কত? আমাদের একটা সম্মিলিত গড়ের সূত্র আছে। সম্মিলিত গড় সূত্রটা শুনেন, একবার সি। এই সূত্রটা হচ্ছে এরকম,
n1 ইন্টু এক্স বার 1, n2 ইন্টু এক্স বার 2, আর নিচে হচ্ছে n1 প্লাস n2। n হচ্ছে সংখ্যার গণসংখ্যা কত, n1 প্রথমটার কত, n1 30, আর গড় কত 70। ওকে, আর পরেরটার গণসংখ্যা হচ্ছে 20, এটা হচ্ছে n2, এটা হচ্ছে n1, এটা হচ্ছে x বার 1, আর এটা হচ্ছে x বার 2। তাহলে x বার 2 কত, ওকে 20, x বার 2 হচ্ছে 75 গুণ 75, এটা হচ্ছে গুণ ডিভাইডেড বাই n1 আর n2, 30 প্লাস 20। ক্যালকুলেটর করে দেখেন, 30 গুণ 70 প্লাস 20 গুণ 75, 30 গুণ 70 প্লাস 20 গুণ 75 ভাগ 50, আমার আসছে 72। দেখেন তারপরে কত আসতেছে, ঠিক আছে, আগে n1 n2, এই যে n1, এটা n2, x বার 1, x বার 2, তারপরে সূত্রটা বসাবেন, বসায়া ক্যালকুলেটরের কাজ, এটা আপনার কাজ না, বাকিটা ক্যালকুলেটর দিয়ে কাজ। বুঝতে পারছেন? সম্মিলিত গাণিতিক গড় বের করার সূত্রটা মাইশা সারোয়ার সেও হয়েছে, বুঝতে পারছেন, বি উত্তর। ওকে, হাসিব বি উত্তর বলছেন। প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার গড় কত, এটা দেখি আপনারা করে, সময় 20 সেকেন্ড। এটা আমি একটা সূত্র বসাই দিছিলাম, এটা আপনারা করেন দেখি। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড়, 25টি, হ্যাঁ ওকে। তো আমাদের একটা সূত্র হচ্ছে, স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো 25টি বলছে 25 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তো 26কে দুইটা ভাগ করলে 13, কত হবে 13। ইয়েস, দেখি কে কি উত্তর দিতে পারছেন। হাসিব, পার্থ, আবির এরা পেরেছেন, ওকে এরা পেরেছেন, তানজিরা রহমান এরাও পেরেছেন, মাশাআল্লাহ। তারপর আসেন, দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 5, মানে হচ্ছে am, জ্যামিতিক গড় 3 হবে, হ্যাঁ এটা ভুল করছে। তরঙ্গ গড়ের মান কত? আচ্ছা আমরা জানি গাণিতিক গড় ইনটু তরঙ্গ গড় সমান সমান জ্যামিতিক গড় স্কয়ার। আচ্ছা, গাণিতিক গড় দেওয়া আছে কত, 5 গুণ তরঙ্গ গড় সমান সমান জ্যামিতিক গড় কত দেওয়া আছে, 3 স্কয়ার। ওকে, তো এটা ওই যে ওয়ের জায়গা হবে কত, এই ওয়ের জায়গা হবে হচ্ছে 3, হ্যাঁ 3 হবে। ওকে, এটা কিন্তু 3 হবে। ওকে, আচ্ছা এখন আপনি এটা করেন, এটাকে এখানে ভাগ করে দেন, তরঙ্গ গড় কত হবে, 3 3 9 ভাগ 5, দেখি 9 ভাগ 5, 1.80, এইটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা আমাকে জানান। এটা বোঝাটা একটু জটিল ছিল, ভালো শিক্ষার্থীরা বুঝতে পারবে এটা। দেখি কে কার কার হয়েছে, আমি একটু দেখি। পার্থপাল, নূপুর, আবির। স্ট্যাটিস্টিক্স নিলে এ প্লাস ইজি কিভাবে বলবো, হ্যাঁ স্ট্যাটিস্টিক্স নিলে তো ইজি, সহজে এ প্লাস পাওয়া যায়, 50 নাম্বার তো আপনাদের দিয়েই দিবে, আর বাকি 50 নিলে সহজেই তো, আমি তো যে সাজেশন দিবে এখান থেকেই তো আপনার এই আপনাদের যে পরীক্ষায় যা 90% তো আমি যে ক্লাস নেবে এখান থেকে আসবে, আমি যা পড়াবো না এগুলো পরীক্ষায় আসবে। কারণ পরীক্ষার প্রশ্ন তো কঠিন হয় না, সহজ হয়। আর আমি নিয়ম বলে দেবো কিভাবে কি করতে হবে, আর কিছু করা লাগবে না, শুধু পরীক্ষার আগে ক্লাসটা করবেন আমার, তাইলেই হবে। তারপর আসেন, জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয়ে কোন পরিমাপটি উপযুক্ত? শুনেন,
জনসংখ্যা বৃদ্ধির হার প্লাস হচ্ছে ধারা ধারা অনুপাত, এসব ক্ষেত্রে জ্যামিতিক গড় উপযোগী। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার ধারা, যেমন হচ্ছে ধারা থাকে না এরকম 2, 4, 6, 8, 10 এরকম ধারা থাকে, এসবের জন্য জ্যামিতিক গড় উপযোগী, গাণিতিক গড় না, মধ্যমা না, প্রচুরক না। ওকে, ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে আমাদের জ্যামিতিক গড়। তবে আমার মনে রাখবেন, যদি কোনো তথ্য সারিতে শূন্য থাকে বা ঋণাত্মক থাকে, ঋণাত্মক মান থাকে, যেমন -5, এগুলো যদি থাকে, তখন জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না, তরঙ্গ গড় নির্ণয় করা যায় না, এগুলো একটা সমস্যা। হ্যাঁ, শূন্য এবং ঋণাত্মক মান থাকলে। তারপর আসেন, কোন তথ্য সারির একটি মান শূন্য হলে কোন পরিমাপটি নির্ণয় করা যায় না? যেমন 3, 5, 10, 0, 7 এই তথ্য সারিতে গাণিতিক গড় নির্ণয় করা যাবে, মধ্যমা নির্ণয় করা যায়, প্রচুরক নির্ণয় করা যায়, কিন্তু তরঙ্গ গড় নির্ণয় করা যাবে না। প্রচুরক এখানে নির্ণয় করা যায়, যদি 7 দুইবার থাকে তাহলে নির্ণয় করা যায়, কিন্তু তরঙ্গ এখানে শূন্য থাকলে, কোনো মান যদি শূন্য হয়, তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না। কারণ জ্যামিতিক গড় নির্ণয় সূত্র কি? সূত্র হচ্ছে এরকম 7 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ 0 গুণ 7, সবগুলো গুণ করার পরে কি হবে? 6টা মান 6 দিয়ে রুট করতে হবে। ঠিক আছে, রুট বলতে এটা এমনি করলে হয়, এই যে এইভাবে করছেন, এটা এইভাবে দিলেও হয়, আবার এইভাবে দিলেও হয়, এইভাবে দিয়ে 6, এটা ক্ষেত্রে 0 দিয়ে গুণ করলে কি হবে? 0 এসে পড়বে, তাতে উত্তর হচ্ছে না। এই জন্য কোন তথ্য সারিতে যদি শূন্য থাকে, গোল্লা থাকে, সেক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না। দ্বিতীয় পত্রে কয়েকটা সৃজনশীল ক্লাস, ইউটিউবে কিছু ক্লাস আছে, আর আমি পেইড ব্যাচ হিসেবে করছি, আপনাদেরকে হয়তো পরীক্ষার আগে একবার রিভিশন যখন করাবো তখন ফ্রিতে পাবেন। হ্যাঁ, আর এখন আর পরিসংখ্যানের ক্লাস ফ্রি পেইড ব্যাচে কাউকে ভর্তি নেওয়া হবে না, কারণ পরিসংখ্যান পেইড ব্যাচ শেষ, রেকর্ড ক্লাসও দেওয়া হবে না। ওকে, এইটাকে আমি বুঝাইছি। 2, 12, 22, 92 সংখ্যাগুলোর যোজিত গড়, শুনেন, যোজিত গড়ের আরেকটা নাম হচ্ছে গাণিতিক গড়। এইসব ক্ষেত্রেও আপনার করার টেকনিকটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। প্রথম সংখ্যা আছে কত? 2, শেষ সংখ্যা 92 ডিভাইডেড বাই 2, তাহলে 94 ভাগ 2 ইজ ইকুয়াল টু 47। বুঝতে পেরেছেন এটা? বলেন। হুম, 48 বাইরে কিভাবে 47 বের হয়? ক্যালকুলেটর দিয়ে করেন, ক্যালকুলেটরের সাহায্যে করেন। ওকে, এবারে দেখেন, দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 13, জ্যামিতিক গড় 8, তরঙ্গ গড় কত? মানে হচ্ছে am 13, gm 8, hm কত? তো আমরা জানি হচ্ছে সূত্র হচ্ছে এটা am গুণ hm ইজ ইকুয়াল টু gm স্কয়ার। am হচ্ছে 13 ইন্টু hm, gm স্কয়ার মানে হচ্ছে 8 স্কয়ার, বা
HM সমান সমান 8 স্কয়ার মানে 64 ভাগ 13টা নিচে এসে পড়বে। ধ্যান তো কত আসে 64 ভাগ 13 4.92 এটা। দেন তো আমি এটা বুঝাতে পারছি কিনা, ইজ ইট ক্লিয়ার? এটা মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, সূত্রটা। yes 4.92 ওকে। এরপর তারপর আসেন দুটি অশূন্য অসমান, যেমন একটা হচ্ছে 5 একটা হচ্ছে 3 এরকম হতে পারে। ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে AM GM HM এর মধ্যে সম্পর্ক কি? যেমন 5 আর 3, 5 আর 3 এর AM কত হয় দেখেন তো, 5 যোগ 3 ডিভাইডেড বাই 2 4 হয়। HM কত হয় দেখেন তো, উপরে 2 নিচে 1/5 প্লাস 1/3, দেখি কত আসে। ওকে 3.75 ওকে। এরপর আসেন HM GM টাকে, GM 3 গুণ 5 এটাকে কি করে দিবেন, রুট করে দিবেন। 3 5 15, 15কে রুট করলে দেখি রুট 15 ওকে 3.87 ওকে। আচ্ছা এক্ষেত্রে আমরা জানি কি, এক্ষেত্রে রুলস হচ্ছে এরকম যে দুটি অসমান ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে AM HM GM স্কয়ার হবে। এখানে দিতে ভুল করছে, AM ইন্টু HM সমান সমান GM স্কয়ার, এটা রাইট। আরেকটা হচ্ছে AM সবচেয়ে বড় হবে, তারপরে হবে GM, তার সবচেয়ে ছোট হবে HM। এখানে তো তাই হয়েছে, AM সবচেয়ে বড় 4, তারপরে GM, তারপর হচ্ছে GM, তারপর হচ্ছে HM। সবচেয়ে ছোট কোনটা, HM। সবচেয়ে ছোট কি, ছোট হচ্ছে HM। সবচেয়ে বড় কি, AM। ওকে তাহলে এটার উত্তরটা আসলে এখানে দেওয়া নাই, অ্যাকচুয়ালি হচ্ছে 1 আর 3 যদিও বলছে যে AM হবে এরকম, চিহ্নটা ভুল করছে। হ্যাঁ চিহ্নটা হবে এরকম যে AM GM HM, এখানে চিহ্নটা দিতে ভুল হয়েছে, হ্যাঁ চিহ্নটা। আর এটা না, এটা হয় নাই, এটা AM ইন্টু এই যে AM ইন্টু HM GM স্কয়ার, এই দুইটা সঠিক। হ্যাঁ এই দুইটা মনে রাখবেন, এই দুটো সূত্র। তারপর আসেন গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল। হ্যাঁ মূল ও মাপনের উপর নির্ভরশীল মানে A ও C এর উপর নির্ভরশীল, কথাটা সত্য। এটা প্রমাণ প্রথম অধ্যায়ে সৃজনশীল করার সময় দেখাইছিলাম। তথ্য সারির সকল মানের উপর নির্ভরশীল, রাইট। সবগুলো মানকে প্রভাবিত করে, কারণ সবগুলো মানের সমষ্টি। চরম মান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়, রাইট। এই তিনটাই সঠিক। চরম মান বলতে কি বোঝায়, এরকম 5 3 2 110। তাহলে কি হচ্ছে দেখেন, এখানে একটা মান কি অনেক বড় না, একটা মান হচ্ছে কি চরম মান। চরম মান, এই মানের কারণে দেখেন উত্তরটা কি হয়। তো গড় কত হবে এখানে, 5 3 8 আর 2 10 120। উত্তর হবে কি 1 হবে এই 30। কিন্তু 30 তো কোনো মানকে প্রতিনিধিত্ব করে না। এই একটা মানের কারণে গড়ের মানটা উল্টাপাল্টা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে চরম মান। এটা উত্তর কি হবে, সবগুলোই। তা চরম মান বুঝতে পারছেন, মানে কোন একটা মান হচ্ছে অস্বাভাবিক মান। যে দেখেন একজনে 5 একজনে 3 একজন 2 একজন হচ্ছে 110, তাহলে কি এটা অনেক বেশি পেয়ে গেছে না। তাহলে এটা হচ্ছে চরম মান দ্বারা প্রভাবিত হয়। আজকের এমসিকিউ ক্লাসে পিডিএফ দিবেন? হ্যাঁ দিয়ে দিব।
ওকে, আগে ক্লাস করেন, ক্লাস করাটা বেশি জরুরি, হ্যাঁ, কারণ এখানে বোঝার বিষয় আছে। এমসিকিউ তো সব বোর্ডের প্রশ্ন করাচ্ছি আমি। 23 সাল, 24 সাল, 23 সাল, 22 সাল দেখেন, এইটা হয়ে যাচ্ছে সব, এগুলোই তো আমি করাচ্ছি। তো এগুলো তো হয়েই আছে আপনার, আপনি বোঝার চেষ্টা করেন কিভাবে হয়েছে। তারপরে আসি আমরা মুক্ত শ্রেণীসীমার ক্ষেত্রে যে গড়টি নির্ণয় করা যায় না। যেমন দেখেন, বললাম আমি এরকম যে এরকম থাকে না যে আপনার 20-এর কম, তারপর হচ্ছে 30, 40, 50, 60, বা আপনার বললো যে 100-র বেশি। তাই 20-এর কম, তো 20-এর কম কত? 20-এর কম তো 500, 20-এর কম তো -100, 20-এর কম তো -3, 20-এর কম তো আবার 12। তো এরকম কি আছে, মানে নিম্ন সীমা বা উচ্চ সীমা জানা নাই, নিম্ন সীমা নেই, অথবা উচ্চ সীমা নেই। এইসব ক্ষেত্রে যে নিম্ন সীমা বা উচ্চ সীমা থাকে না, সেই ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করা কখনোই যাবে না, তরঙ্গ গড় নির্ণয় করা যাবে না, জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না, জ্যামিতিক গড় সেটাও নির্ণয় করা যাবে না। মধ্যমা নির্ণয় করা যাবে, আর প্রচুরক নির্ণয় করা যাবে, এই দুইটা নির্ণয় করা যায়। কারণ মধ্যমা আর প্রচুরক এটা করতে গেলে সব মান লাগে না, মধ্যমা মাঝখানের মান, প্রচুরক সর্বোচ্চ মান, এটা দুটো নির্ণয় করা যাবে, কিন্তু বাকি তিনটা নির্ণয় করা যায় না। কিসের ক্ষেত্রে? মুক্ত শ্রেণী সীমার ক্ষেত্রে। মুক্ত শ্রেণী সীমা কি? নিম্ন সীমা নাই বা উচ্চ সীমা নাই। তাহলে কি হবে? 1 আর 2, এই যে এটা। এইটা কারা কারা বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানান। ওকে, তাহলে মুক্ত সীমাবাড়িটা বুঝতে পারছেন? যা শুধু এটা মনে রাখেন, মুক্ত শ্রেণী সীমার ক্ষেত্রে নিম্ন সীমা নির্ণয় করা যায় না, উচ্চ সীমা নির্ণয় করা যায় না, থাকে না, উচ্চ সীমা নাই। সেক্ষেত্রে জ্যামিতিক গড়, গাণিতিক গড়, তরঙ্গ গড় নির্ণয় করা যাবে না, কোনো গড়ই নির্ণয় করা যাবে না, শুধু মধ্যমা আর প্রচুরক নির্ণয় করা যাবে। এটা আপনি মনে রাখেন। এখন এটা যদি আমি এক্সপ্লেন করতে যাই একটা সৃজনশীল দিয়ে, তা তো অনেক বড় হয়ে যাবে, তাই না? এটা তো সৃজনশীলে দেখবেন, কারণ এখানে গড় কোনটা, প্রচুরক হচ্ছে সর্বোচ্চ মান প্রচুরক। এখানে বলবো আমি যে তোর মধ্যমা কোনটা, মাঝখানের মান হচ্ছে মধ্যমা, এটা নির্ণয় করা যাবে, কিন্তু গড় নির্ণয় করা যায় না। তারপর আসেন, তারপর আসি কি পোস্ট, এখানে দুইটি সংখ্যার গাণিতিক গড় 25, একটি সংখ্যা 40। ওকে, এখন দেখেন দুটি সংখ্যার গাণিতিক গড় মানে am, মানে a প্লাস বি ডিভাইড বাই 2 সমান সমান 25। তাহলে a প্লাস বি কত হবে? 25 দুগুণে 50। আচ্ছা, তার মধ্যে দেখেন তো একটু, প্রশ্নে বলা আছে কি, একটা সংখ্যা হচ্ছে 40, ধরেন এর মান 40, 40 প্লাস বি সমান সমান 50। তাহলে বি এর মান কত হবে? তাহলে এর মান যদি 40 ধরেন, বি এর মান হবে 10। বাস, হয়ে গেছে, একদম সিম্পল। এ এম দেওয়া আছে, এ প্লাস বি ডিভাইড বাই 2 সমান সমান দেওয়া আছে 25 প্রশ্নে গাণিতিক গড়। তো আমি এখন যেটা করছি যে এই দুইটাকে এই পাশে নিয়ে গুণ করে দিছি, 25 দুগুণে 50, এ প্লাস বি যেমনি আছে এমনি, পরে এর মান 40 লেখা দিলাম। বাস, এটাকে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা? ওকে, আচ্ছা,
তারপর আসেন, তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হচ্ছে 10, কারণ একটা সংখ্যা যদি 40 হয় আর একটা সংখ্যা যদি 10 হয়, গড় করলে বেরোবে 40 আর 10, 50/2, 25। তারপর আসেন, উদ্দীপকের তথ্যগুলো লক্ষ্য করো। ওকে, একটা এখানে আছে কি, আমাদের am বের করছিলাম, আচ্ছা বড়তে অক্ষর দিয়ে দেখাই, am বের করছিলাম হচ্ছে 25। এবার আমি gmটা বের করি, তো কত কত, 40 গুণ 10, তারপরে রুট করে দিব। 40 আর 10 গুণ করলে 400, 400 রুট করলে আসে 20, এটা রাইট। এবার আমি hm টা নির্ণয় করি। hm দুইটা সংখ্যা, 2 উপরে 1/40 প্লাস 1/10, দেখি ক্যালকুলেটর দিয়ে করে, 1/40 1/10, তো 2 ভাগ অ্যান্সার। ওকে, 16 আসতেছে আমাদের, 16, এটাও রাইট। তাহলে am, এখানে একটা টাইপ এটা মিস্টেক হবে যে am hm, আমাদের এটা মিস্টেকটা, টাইপিংটা মিস্টেক হবে, মানে এখানে এটা উঠে না, এটা যে am বড় hm ছোট, কিন্তু এটা তো মিলবে না। বাস্তবে হচ্ছে কি, বাস্তবে হচ্ছে এরকম, am বড় হচ্ছে hm ছোট হচ্ছে, সেক্ষেত্রে এটা সত্য, এটা সত্য, কারণ gm বড় hm ছোট, তাহলে hm বড় হবে না, এটা ভুল। এখানে ইয়ার করতে ইয়ার বসাইতে, চিহ্নটা বসাইতে ভুল হয়েছে, তো তোর 1 ও 2। হ্যাঁ, এরপর আসে, একটি জরিপ হতে প্রাপ্ত তথ্য নিম্নরূপ: 2, 4, 8, 16, 32, 64, এগুলো হচ্ছে ধারা। এক্ষেত্রে জ্যামিতিক গড় উপযোগী, ধারার ক্ষেত্রে জ্যামিতিক গড় উপযোগী। ওকে, কি বলছে, উদ্দীপকের তথ্যের মধ্যমা কত? মধ্যমা, মধ্যমা বের করেন। 2, 4, 8, 16, 32, 64, 1, 2, 3, 4, 5, 6, 6টা মান। কটা মান? 6টি। সূত্র হচ্ছে এরকম, যদি এরকম জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা বের করার সূত্রে দেখেন, একটা টেকনিক বলে দিই আপনাদের। মধ্যমার ক্ষেত্রে যদি জোড় সংখ্যা থাকে না, 6টা মান, আপনি এই সূত্র অনুযায়ী বের করতে পারেন যে 6/2 এততম পদ প্লাস 6/2 প্লাস 1তম পদ ডিভাইডেড বাই 2, 6/2 মানে 3তম পদ, 3তম পদ প্লাস 4তম পদ ডিভাইডেড বাই 2। এখানে দেখেন তো 3 নম্বর পদ কোনটা, সিরিয়াল বাই দেখেন, 1, 2, 3, 3 নম্বর পদ হচ্ছে 8, 4 নম্বর পদ 16, 5, 6, তো 3 নম্বর পদ হচ্ছে 8, 4 নম্বর পদ 16 ডিভাইডেড বাই 2, 8 আর 16, 24/2, 12। বুঝছেন, এবার বের করতে হয়। সূত্র কি, n/2, সূত্র হচ্ছে এটা, n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ, এইটা। hm এর সূত্রটা বুঝলেন না? hm এর সূত্র তো বইয়ে দেওয়া আছে। hm এর সূত্র হচ্ছে এরকম, উপরে হচ্ছে n, নিচে 1/x প্লাস মানে এই xi, আবার হচ্ছে 1/x2 প্লাস এরকম যাবে 1/x3, এইভাবে যাবে, এইভাবে সূত্র। আর এক্ষেত্রে 3 নম্বর পদ আর 4 নম্বর পদ যেহেতু জোড় সংখ্যা, তাহলে এই দুটো যোগ করে দিচ্ছি ভাগ 2। কিন্তু এখানে যদি আরেকটু বেশি থাকতো 64, 128, তখন আবার এরকম হইতো না, তখন কি 7টা মান আছে না, 7টা মান, 1, 2, 3, 4, 5, 6, 7, জাস্ট 7 প্লাস 1 ডিভাইড বাই 2তম পদ, মানে 4তম পদ, তখন উত্তর হইতো এটা 1, 2, 3, 4, 16 হইতো উত্তর, উত্তর হইতো মধ্যম হইতো 16 জোড় সংখ্যা থাকলে। এরপর আসেন, উদ্দীপকে প্রদত্ত তথ্যের জন্য কোন গড়টি উপযুক্ত? ধারা, ধারা এর জন্য যেমন 2, 4, 8, 16,
32 64, এই জন্য জ্যামিতিক গড় উপযোগী। ক্লিয়ার? এটা আগেই বলছি, যারা জনসংখ্যার বৃদ্ধির হার এসবের জন্য জ্যামিতিক গড় উপযোগী। সমস্যা নেই, পরে রেকর্ড দেখে নিবেন। এটা কোনটা হবে? জ্যামিতিক গড় উপযুক্ত। আচ্ছা, ওকে। পাঁচজন বন্ধু অংশীদারি ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করলে এই লক্ষ্যে তারা ব্যবসা শুরুতে 2, 4, 8, 16, 32 লক্ষ টাকা জমা করলেন। এটাও দেখেন একটা ধারা, তো ধারার ক্ষেত্রে জিএম উপযুক্ত। আচ্ছা, মূলধনগুলির কেন্দ্রীয় মান পরিমাপের ক্ষেত্রে কোন পরিমাপটি উপযুক্ত? জ্যামিতিক গড়। মাত্রই বলছি, আশা করি এটা বুঝতে পারছেন। ধারার ক্ষেত্রে জ্যামিতিক গড় উপযুক্ত। এরপর উদ্দীপকের তথ্যগুলোর মধ্যমা কত? 2, 4, 8, 16, 32। তথ্যটির মধ্যমা কয়টা মান? 1, 2, 3, 4, 5। 5 প্লাস 1 সমান 2, এততম পদ। দেখেন 5 মানে 6 ভাগের 2, অর্থাৎ তৃতীয় পদ। তৃতীয় পদ আছে কোনটা? 1, 2, 3, এই যে এটা 3 নম্বর পদ। এটা হচ্ছে মধ্যমা। এটা হচ্ছে কি? মধ্যমা। তাহলে হবে কি? 8। আমাকে একটু কষ্ট করে বলেন যে এই যে মধ্যমা শিখাইলাম ধারা থেকে, একটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে, একটা বেজোড় সংখ্যার ক্ষেত্রে, এবং ধারার ক্ষেত্রে জ্যামিতিক গড় উপযুক্ত, এইটা বুঝতে পারছেন কিনা? ওকে, ওকে। এস আফনান, আবির আহসান তারা বলছে, ডিক্লারেশন দিয়েছে যে হ্যাঁ, তারা এটা বিষয়টা ক্লিয়ার। পরিসংখ্যান শিক্ষার্থীদের কম থাকে, সকল শিক্ষার্থীদের থাকে না। আচ্ছা, তারপর আসেন 2, 4, 8, 16, 32, 64 ধারাটির উপযুক্ত গড় কোনটা? ওই তো একই প্রশ্ন এসে পড়ছে বারবার। এটা হচ্ছে আমাদের জ্যামিতিক গড়। উদ্দীপকের তাদের মধ্যমা কত? এটা বের করতাম 12। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত? সেম। আমাদের গড়ের যেই সূত্র, আমাদের মধ্যমা সূত্র সেম, n + 1 / 2। যেন আপনি 10টি পদের ক্ষেত্রে মধ্যমা বের করবেন। মধ্যমা কত? এটা n + 1, তাহলে 10 + 1 / 2, অর্থাৎ 5.5। 1, 2, 3, 4, 5, এই 5.5, 5 আর 6 যোগ করবেন, 5 + 6 / 2, তাহলে আসবে 5.5। একই উত্তর আসবে। সূত্র সেম, গড় আর মধ্যমা সূত্র সেম। ওকে, প্রশ্ন কি? মধ্যক শ্রেণী। এখানে দেখেন 10 থেকে 19 আছে 5 জন, 20 থেকে 29 আছে 6 জন, 30 থেকে 29 আছে 0 জন, 40 থেকে 29 আছে 8 জন, 50 থেকে আছে 7 জন। আচ্ছা, এইটা একটু বুঝাইতে হবে। 100% ক্লিয়ার, মাশাআল্লাহ। এটা একটু আমাকে বুঝাইতে হবে আপনাদেরকে, কারণ এটা অনেকেই পারবেন না। দেখি সব মানগুলো ঠিক আছে কিনা দেখে নেই। আচ্ছা, 5, 6, 2, 8, 7, এখানে 2 হবে। হ্যাঁ, 2, 8, 7, এখানে 2 হবে। প্রশ্নটা একটু এখানে একটু ভুল হয়েছে, এখানে
এখানে কি হবে? এখানে হবে 2, এখানে হবে 2। আচ্ছা, প্রশ্নে বলছে এটার মধ্যমা কত। জাস্ট আগে গণসংখ্যা দেখেন, n কত? 5 প্লাস 6 প্লাস 2 প্লাস 8 প্লাস 7, 15, 20, 28, 28। সুতরাং n/2 কত? 28 ভাগ 2, 19 তো করছেন, 28 ভাগ 2 14। 14 আছে কোথায় দেখেন তো? 14 কোথায় আছে? 5 আর 6 11, 12 13, 14 আছে এইখানে। 14 কোথায় আছে? 14 আছে আমাদের কোন তথ্য সারিতে? এই আমাদের 40 থেকে 49 এই শ্রেণীতে, মধ্যমা। ঠিক আছে, কারণ তো দেখেন 5 আর 6 11, 11 আর 2 13, 13 পরে আছে না 14, 14 তো এখানে আছে। ক্লাস 9 10 করছেন মধ্যমা নির্ণয়, তাহলে তো জানেন সূত্রটা, তাই না? n/2। ঠিক আছে, এটা হবে কি? ওই যে 40 থেকে কত? 40 থেকে 49, এটাকে একটু ইয়া করছে, বহির্ভাবে লিখছে, এটা সমস্যা নাই, অন্তর্ভুক্তকরণ করছে। উদ্দীপকের শ্রেণীব্যাপ্তি পরিবর্তন না করলে কোন লেখচিত্রটি অঙ্কন করা সম্ভব নয়? ওই যে আপনি যদি শ্রেণীব্যাপ্তি পরিবর্তন না করেন, এই যে 39.5 থেকে 49.5 এটা না লেখেন, তাহলে আয়তলেখ করা সম্ভব না। কারণ আয়তলেখে থাকে কি, এই যে একটার সাথে একটা লেগে থাকে না, এই জন্য এই অন্তর্ভুক্তকরণ, বহির্ভুক্ত অন্তর্ভুক্ত দুইটা করতে হয়, তো ওইটা করতে হয়, এই কারণে করতে হবে। ঠিক আছে, আয়তলেখ নির্ণয় করা যাবে না। এটা দ্বিতীয় অধ্যায়ের সাথে অনেকটা সম্পর্কিত, তারপর করাই দিলাম এটা। প্রথম 26টি স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড়, অর্থাৎ n+1/2, অর্থাৎ 26 + 1/2 কত আসবে? 13.50। ঠিক আছে, তারপর আসেন, কোন তথ্যসারি প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি, যে সামেশন অফ xi মাইনাস x বার, এটা হচ্ছে 0, আর সামেশন অফ xi মাইনাস x বার স্কয়ার, এটা ক্ষুদ্রতম মান, এটা হচ্ছে কি? ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম। বর্গেরটা হচ্ছে বর্গের সমষ্টি হচ্ছে ক্ষুদ্রতম। ওকে, একটু দাঁড়ান, এটা আমরা একটু অন্য অধ্যায়গুলো পড়ে তারপর এটা আবার পড়াচ্ছি। এখান থেকে শুরু করে নেই, পরে বাকিটুকু দেখাচ্ছি, কারণ কালীন সারিটা সহজ আছে তো, এটা দেখাইনি আগে। কালীন সারির উপাদানগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ককে সাধারণত কয় ধরনের মডেলের সাহায্যে প্রকাশ করা যায়? একটা হচ্ছে গুণন মডেল, একটা হচ্ছে যোজন মডেল। তবে তারপরে এই দুটার মধ্যে আপনার মনে রাখবেন, এই গুণন মডেল হচ্ছে গুণফল, এটা ভালো, যোগফলের চেয়ে গুণফলেরটা ভালো, কারণ এখানে মানগুলো পরস্পর সম্পর্কযুক্ত। তবে এখানে মানগুলো হচ্ছে স্বাধীন। দেখছেন, এটা তো সহজ অধ্যায়। কালীন সারির দুই ধরনের মডেল আছে, এই দুই ধরনের মডেল দেখাচ্ছি। আচ্ছা, তাই দুই ধরনের মডেল আছে। তারপর আসেন, কালীন সারির উপাদান কয়টি? উপাদান কিন্তু 4টি। কি কি উপাদান দেখেন একটু কষ্ট করে। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে ঋতুগত, একটা হচ্ছে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি, একটা হচ্ছে অনিয়মিত। সাধারণত প্রায় 12 বছরের প্লাস অধিক সময় একই রকম থাকে, ঋতুগত 1 বছরের কম সময়ের জন্য, চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি প্রায় 3 থেকে 8 বছর একই রকম থাকে, তারপর আবার চেঞ্জ হয়, এটা উঠানামা করে, লাভ হ্রাস বৃদ্ধি এরকম ঘটে। আর অনিয়মিত কোনো নির্দিষ্ট নাই,
কোনো নির্দিষ্ট নাই, কখন আসবে। যে এই যে বন্যা হয়েছে, আবার কবে বন্যা হবে বলা যায় না, অনির্দিষ্ট। আবার কবে একটা ভূমিকম্প হবে বলা যায় না, কবে আবার করোনা রোগের মতো একটা রোগ আসবে বলা যায় না। এগুলো হচ্ছে অনিয়মিত বেদ। এই 4টা উপাদান আছে, 1টা 2টা 3টা সিজনাল, ঋতুগত বেদ মোট 4টা আছে। নিচের কালীন সারির কোন উপাদানটি একটি এলাকার ভূমিকম্পকে নির্দেশ করে? ভূমিকম্প 12 বছর পর পর হবে, কোন নিয়ম আছে? নাই। ভূমিকম্প প্রতি মাসে বা প্রতি বছর একবার হবে, নিয়ম আছে? নাই। ভূমিকম্প 3 থেকে 8 বছর পর পর হবে, হবে না, হবে, হবে না, নিয়ম নাই। অনিয়মিত বেদ 1 বছর এখনো হইতে পারে, 100 বছর পরেও হইতে পারে, 5 বছর পরেও হইতে পারে, 10 বছর পরেও হইতে পারে। এইটা মনে রাখবেন, বন্যা, ভূমিকম্প মানে আকস্মিক, আকস্মিক কোনো বিষয়, যেটা হচ্ছে মানুষের মধ্যে থাকে না, হঠাৎ করে আসে, এটা হঠাৎ করে আসে, সেগুলো হচ্ছে অনিয়মিত। দেখছেন অনিয়মিত বেদগুলো বুঝতে পারতেছেন? এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। হ্যাঁ, তারপরে আসেন, এরপরে দেখেন এটা আবহাওয়াগত পরিবর্তন। আবহাওয়া নিয়মিত পরিবর্তন হয়, নিয়মিত, যে আজকে রোদ, কালকে আবার বৃষ্টি, এরকম পরিবর্তন হয়। তাহলে এইটা হচ্ছে ঋতুগত ভেদ, 1 বছরের কম। তবে জলবায়ু সাধারণ, কারণ জলবায়ু হচ্ছে 30-40 বছরের গড় আবহাওয়া, জলবায়ু হচ্ছে সাধারণ ধারা, কারণ এটা 30 বছর একই রকম নাতিশীতোষ্ণ বাংলাদেশের। আর ঋতুগত আবহাওয়া পরিবর্তন হচ্ছে ঋতুগত, কিন্তু জলবায়ু হচ্ছে সাধারণ ধারা। তারপর আসেন, সুনামির কারণে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনকালীন সারির কোন উপাদানে প্রভাব ফেলে, এটা আপনারা বলেন। সুনামিটা কোন উপাদান? সাধারণ, ঋতুগত, চক্রক্রমিক, অনিয়মিত? এটা দেখি কে বলতে পারেন, দেখি এটা উত্তরটা কে দিতে পারেন, 62 নম্বর উত্তরটা কে দিতে পারেন? সুনামি, সুনামিটা হবে, একজন বলছেন আবির অনিয়মিত বেদ। আচ্ছা দেখি, হাসি বলতেছেন অনিয়মিত, দুজন বললেন অনিয়মিত। আচ্ছা হ্যাঁ, এটা আসলে অনিয়মিত বেদ। সুনামি কত বছর পর পর আসে এটা কেউ বলতে পারবে না। সুনামি, বন্যা, খরা, এগুলো অনিয়মিত। কালীন সারির উপাদান কয়টি? 4টি, আর মডেল 2টি। এগুলাই আসে বারবার। কালীন সারি কাকে বলে জানেন? সময়ের পরিবর্তনের সাথে সংখ্যাত্মক মানের পরিবর্তন। যেমন এক সময় স্বর্ণ ছিল 20,000 টাকা ভরি, ধরেন 2000 সালে, 2000 এখন হচ্ছে আপনার মনে করেন যে এক সময় হয়েছে 50,000 টাকা ভরি 2015 সালে। এখন স্বর্ণের দাম হচ্ছে 1,70,000 টাকা ভরি 2025 সালে। তাহলে কি হচ্ছে? সময়ের পরিবর্তনের সাথে দাম পরিবর্তন হচ্ছে না? এটা হচ্ছে কালীন সারি। তারপর আসেন, সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতিগুলো কি কি? কালীন সারির যে সাধারণ ধারা, তার 3টা নিয়ম আছে, পরিবর্তনের পদ্ধতি আছে। সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতি: একটা মুক্ত হস্তরেখা, অনুমান করে দাগ, একটা আধা ঘর, একটা 40 নগর। যেমন 3 বছর ভিত্তিক 40 নগরটা পরীক্ষায় বেশি আসে, আর আধা ঘর পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ, এটা পরীক্ষায় বেশি আসে। কিন্তু তবে এটা কম আসে, মুক্ত হস্ত পদ্ধতি কম আসে, এটা একটা অনুমান করা হয় এই জন্য। ঠিক আছে, ওকে। তারপরে আমরা আসি, এবারে দেখেন একটা কয়টা বছর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, 7টা বছর আছে, বিভিন্ন সাল দেওয়া আছে। আধাঘর নির্ণয়ে কোন বছরের মৃত্যু হার বিবেচনায় নেওয়া হবে না? মাঝখানেরটা, যে মোট আছে কয়টা? 7টা।
1 2 3 4 5 6 7, একটা হচ্ছে 15 সাল, 16 17 18 19 20 21, উপর থেকে অর্ধেক, নিচ থেকে অর্ধেক, কিন্তু মাঝখানে 18 সালটা বাদ, এটা লিখবে না। অর্থাৎ এই 18 সালটা মাঝখানে একটা বাদ। তবে যদি 8 বছর থাকতো তাহলে প্রথমে 4টা পরে 4টা, আর যদি 9 বছর থাকে তাহলে প্রথম 4টা নিতাম, শেষের 4টা নিতাম, মাঝখানে পঞ্চম বছরটা বাদ। যদি 11 বছর থাকতো প্রথম 5টা নিব, শেষের 5টা নিব, মাঝখানে একটা বাদ। তাহলে এর উত্তর কি হবে? 18 সালে একটা বাদ দিয়ে দিতে হবে। তারপর আসেন, বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের উৎস কয়টি? বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের উৎস আছে 3টি। একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে বেসরকারি, একটা হচ্ছে আধা সরকারি। এই 3টা আছে, হ্যাঁ 3টা, সরকারি, বেসরকারি, আধা সরকারি। সরকারিটা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থাকে, সরকারিটা হচ্ছে কি থাকে? বিভিন্ন মন্ত্রণালয়গুলো, ব্যাংকগুলো। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, এনজিও সংস্থাগুলো হচ্ছে প্রাইভেট। আধা সরকারিগুলো হচ্ছে আছে 3টা মোট। তারপর আসেন, বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের সরকারি উৎস কোনটি? সরকারি, বিশ্ববিদ্যালয়, বিশ্ব ব্যাংক, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো। এইটা, এটা হচ্ছে সবচেয়ে প্রধান, এটা হচ্ছে প্রধান উৎস, এটা হচ্ছে প্রধান উৎস। বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ BEARU ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এটা সবচেয়ে প্রধান উৎস হচ্ছে এটা, হ্যাঁ। প্রধান উৎস কোনটা? এই যে বিবিএস। তারপর আসেন, ব্যানবেস কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? ব্যানবেস হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এটা মুখস্থ রাখেন, এটা মুখস্থ রাখেন, এটা পরীক্ষায় বেশি আসে, এটা বেশি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যানবেস কোন মন্ত্রণালয়? ব্যানবেস হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ওকে, ব্যানবেস শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকে। তারপর আসেন, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানের বিষয়ক কার্যক্রম কি কি? তারা আদমশুমারি, কৃষিশুমারি, জাতীয় আয় নিরূপণ, কোনটা কোনটা করেন? এখানে মনে রাখবেন যে বাংলাদেশের পরিসংখ্যান উৎসের যে 3টা উৎস, এক মিনিট, জাতীয় আইন নিরূপণে কাজ করে কিনা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো? দেখি, আমরা তো দেখি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এটা কাজটা, যে কৃষি শুমারি, এটা কাজ করবে হচ্ছে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় এটা কাজ করবে কারা? কৃষি মন্ত্রণালয়ের লোকেরা। আদমশুমারি, জাতীয় আয় করবে তারা, আর কৃষি শুমারি করবে হচ্ছে কৃষি মন্ত্রণালয় থেকে, হ্যাঁ কৃষি মন্ত্রণালয় থেকে। ওকে, তারপর আসেন, কোনটি বাংলাদেশে প্রকাশিত সরকারি পরিসংখ্যান? এটা আপনারা পারবেন, চেষ্টা করেন এটা কোনটা হবে। কোনটি বাংলাদেশের প্রকাশিত সরকারি পরিসংখ্যানের উৎস? আমি আগেই বলছি, বিভিন্ন ব্যাংক, মন্ত্রণালয়গুলো আমাদের সরকারি পরিসংখ্যানের উৎস হিসেবে বিবেচিত করা হয়। আচ্ছা, কোনটা হবে এটা উত্তর? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, রাইট। ওকে, তারপর আসেন, এটা বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের সীমাবদ্ধতাগুলো কি কি? এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, এটা সৃজনশীলও আসে, এটা সিকিউতেও আসবে। এই যে বাংলাদেশ যে সকল পরিসংখ্যানের উৎসগুলো প্রকাশ করে তার কিছু ভুল ত্রুটি থাকে, তার মধ্যে ত্রুটিপূর্ণ তথ্য সংগ্রহ পদ্ধতি, তার যেভাবে তথ্য কালেক্ট করে সেটা স্বয়ংসম্পূর্ণ ভুল। তথ্যের অপর্যাপ্ততা, তথ্য ঠিকমতো থাকে না, অপর্যাপ্ত তথ্য থাকে। উপযুক্ত প্রশিক্ষণের অভাব, প্রশিক্ষণ ঠিকমতো দিতে পারে না। এই ক্লাস 9-10 শিক্ষার্থীদের ক্লাস আপনার হচ্ছে তথ্য শুমারি, আদমশুমারি করার সময় তাদের তথ্য নেই, তাদের তো প্রশিক্ষণ নাই, কোনো তথ্য ঠিকমতো নেয় না, ত্রুটিপূর্ণ সংগ্রহ পদ্ধতি। এই জন্য
সবগুলোই হচ্ছে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কোনগুলো? সবগুলোই। এরা সৃজনশীল বেশি আসে। বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের এই সীমাবদ্ধতাগুলো রয়েছে। তারপর আসেন, একই প্রশ্ন দুইবার এসে পড়ছে। তারপর আসেন, বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের উৎস কয়টি? তিনটে, আগেই বললাম তিনটি, সরকারি, বেসরকারি, আধা সরকারি। বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের সরকারি উৎস কি? ওই বিবিএস, 1974 সালে গঠিত। হ্যাঁ, 1974 সালে গঠিত। তারপর আসে ব্যানবেস শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, এগুলো পরীক্ষায় বেশি আসে একাধিকবার। ওকে, আমাদের একটু বাকি আছিল, ওইটা শেষ করে দিলেই আমাদের একদম ফুল কাহিনী শেষ হয়ে যাবে, কারণ এটার অনেক কঠিন আছে। এটা বাকি ছিল, এটা দেখাচ্ছি। 2 হতে মাপা প্রথম প্রথম তিনটি পরিঘাত, তিনটি, এটা তিনটি পরিঘাত 1, 2, 8 হলে গাণিতিক গড় কত? প্রথম তিনটি পরিঘাত 2 হতে মাপা, 2 হতে মাপা, তার মানে হচ্ছে কাঁচা পরিঘাত। কি পরিঘাত? কাঁচা পরিঘাত। আর গড় থেকে মাপা যদি বলতো যে গড় থেকে মাপা, তা সেটা হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত, তাহলে এটা কাঁচা পরিঘাত। 2 হতে মাপা বলছে, 2 হতে, 7 হতে, 5 হতে, যাই বলো, এটা হচ্ছে কাঁচা পরিঘাত। তার মানে হচ্ছে মিউ প্রাইম 1 হচ্ছে 1, মিউ প্রাইম 2 হচ্ছে 2, মিউ প্রাইম 3 হচ্ছে 8। প্রশ্ন কি বলছে দেখি আমরা, যারা এই অধ্যায় করছেন তারা তো জানেন। তো এখানে গাণিতিক গড় কত? তা আমাদের জানি মিউ প্রাইম 1 এর একটা সূত্র x বার মাইনাস a। মিউ প্রাইম 1 এর সূত্র হচ্ছে যে এটা মিউ প্রাইম 1 ইজ ইকুয়াল টু x বার মাইনাস a। তো মিউ প্রাইম 1 কত? 1, x বার বের করব, কত হতে মাপা? 2 হতে মাপা। ওকে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসেন, 1 প্লাস 2 সমান সমান x বার, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? সুতরাং x বার ইজ ইকুয়াল টু 3। বুঝতে পারতেছেন না? ঠান্ডা মাথায় আরেকবার বোঝাচ্ছি। 2 হতে মাপা প্রথম তিনটি পরিঘাত এটা, তার মানে কাঁচা পরিঘাত, এগুলো হচ্ছে কাঁচা পরিঘাত। তো কাঁচা পরিঘাতের প্রথম পরিঘাত কি? মিউ প্রাইম 1 এর সূত্র হচ্ছে এরকম যে x বার মাইনাস a। তো এইখানে মিউ প্রাইম 1 এর মান কত? এই যে 1, x বার বের করব, মাইনাস a কত থেকে মাপা হয়েছে? 2 হতে মাপা, 2। এ হচ্ছে কত হতে মাপা? কত হতে মাপা। তাহলে এই x বারটা এখানে থাকুক, এটা এই পাশে নিয়ে আসেন, 1 প্লাস 2 x বার, কারণ মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, সুতরাং x বার ইজ ইকুয়াল টু 3। এটা বুঝতে পারছেন কিনা জানান। শুধুমাত্র খুব ব্রিলিয়ান্ট শিক্ষার্থীরা, মোটামুটি মেধা আছে, তারা এটা পারবে। যারা আজীবন মানে কখনোই করেন নাই, তাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, এটা ভালোই শিক্ষার্থী হইলেই আপনি কেবল পারবেন, এটা এটা সবার পক্ষে পারা সম্ভব না। সমস্যা নেই, আমি বুঝাইতে চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। এই আর কয়েকটা এমসিকিউ বাকি আছে, তাহলে আমাদের শেষ। পরিসীমা তো সবার নাই, এই জন্য। ওকে, তারপর আসেন, প্রশ্নটা কি বলছে? একটি গণসংখ্যা নিবেশনের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত 8 এবং বিন্যাসটি মানে হচ্ছে যেটা মিউ 2 ইজ ইকুয়াল টু 8, বিন্যাসটি মধ্যম সূচালো মানে হচ্ছে এই মধ্যম সূচালো মানে কি বোঝায়? যে এই সূচালোত্তঙ্ক বের করি না আমরা, বিটা 2 ইজ ইকুয়াল টু 3। ওকে, তাহলে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের মান কত? এটা ভালো শিক্ষার্থী হইলেও পারবে না অনেকে, তো আমি এটা করাই দিচ্ছি। এখানে দেখেন বিটা 2 হচ্ছে, বিটা 2 মানে হচ্ছে সূচালোত্তঙ্ক 3। আমি কিভাবে বুঝলাম? কারণ প্রশ্ন বলছে কি মধ্যম সূচালো, তার মানে এটা মধ্যম সূচালো, এটা দেখা হচ্ছে মধ্যম, এই কারণে 3 হলে মধ্যম হয়। এটা প্রশ্ন দেওয়া আছে।
বলছে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের মান আমরা জানি বিটা টু ইজ ইকুয়াল টু এই যে এটা μ4 μ2 স্কয়ার, এই সূত্র। তো বিটা টু এর মান দেওয়া আছে 3, μ4 এর মান আমি বের করব, আর μ2 দেওয়া আছে 8, তাহলে 8 স্কয়ার। ওকে, তাহলে একটা কাজ করেন, এটা তো এখানে আছে ভাগ, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, 3 গুণ 8 স্কয়ার সমান সমান μ4। তাহলে 3 8 কত হয়, 3 গুণ 8 স্কয়ার, 3 গুণ 8 স্কয়ার 192, 192, এটা হচ্ছে 192 μ4, নাকি নাকি 4 দিচ্ছে নাকি বুঝতেছি না, আমার মনে হয় 4 দিচ্ছে এখানে তারা, হ্যাঁ এটা মনে হয় 4 দিচ্ছে বাংলায়। আচ্ছা ঠিক আছে, আমি একবার ক্লারিফিকেশন করে দিচ্ছি, যেখানে এই μ2 4 দেওয়া আছে, বাংলায় লিখছে, বাংলা এটা বাংলায় লেখা, হ্যাঁ, আর বিন্যাসটি মধ্যম সূচালো মানে হচ্ছে বিটা 2 সমান সমান 3। আচ্ছা, এখন আমাদের বঙ্কিমতাঙ্কের সূচালোকের সূত্র হচ্ছে এটা, উপরে μ4 নিচে μ2 স্কয়ার। তো বিটা 2 এর মান 3, μ4 আমি বের করব, আর μ2 হচ্ছে 4 স্কয়ার, এটা এই পাশে চলে যাবে, 3 গুণ 4 স্কয়ার সমান সমান μ2 দি পাওয়ার μ4। তাহলে 3 গুণ 4 স্কয়ার করলে কত হয়, 16, 3 16 48। হ্যাঁ, কারণ এটা মনে হয় 8 ধরেন, এটা হচ্ছে 4, হচ্ছে 4, বাংলায় ইংলিশে 8 তো এই জন্য বোঝা যাচ্ছিল না। ওকে, তারপর আর আছে কয়টা, আর অল্প আছে। গণসংখ্যার নিবেশনের আকৃতি ও প্রকৃতি, আকৃতি হচ্ছে বিটা 1, প্রকৃতি হচ্ছে বিটা 2, জানার জন্য ব্যবহৃত ধ্রুবক সমূহকে কি বলে, সেগুলো হচ্ছে আমাদের পরিঘাতের মাধ্যমে। পরিঘাত, আকৃতি আর প্রকৃতি জানা যায় পরিঘাতের সাহায্যে, মানে হচ্ছে বিটা 1 বিটা 2 এগুলো পরিঘাতের মাধ্যমে করা হয়। হ্যাঁ, এটার কতটুকু বঙ্কিম, মানে মধ্যম রেখাটা কতটা বঙ্কিম, এই রেখাটা বঙ্কিম কতটুকু এবং কতটা তীক্ষ্ণ। ওকে, এরপরে দেখেন হচ্ছে 7 হতে মাপা, 7 হতে মাপা, তাহলে কাঁচা পরিঘাত মান যদি 5 হয়, গাণিতিক গড়ের মান কত, 7 হতে মাপা, দেখেন এই যে এটা μ'1 = 5, কত হতে মাপা, 7 হতে মাপা, a সমান সমান 7, আমরা জানি μ'1 = x বার মাইনাস a, x বারের মান কত, এই m হচ্ছে 5 সমান সমান x বারের মান হচ্ছে, এই বের করব, মাইনাস 5 হচ্ছে এটা 7, কত হবে 7। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখেন, এটা এই পাশে নিয়ে আসেন, তাহলে কত হয় 12, এখান তো উত্তর 12 আসে কিনা আপনাদের 46 নম্বরটা। হে, এখানে হচ্ছে 12 হয়, এটা উত্তর হবে কি 12। আচ্ছা, যদি এরকম হইতো, এই প্রশ্নটার আগে একটু খেয়াল করেন, আমি যদি এরকম দিতাম -7 হতে মাপা প্রথম কাঁচা পরিঘাতের মান 5, অর্থাৎ এই যে এখানে μ'1 = 5 আর এ হয়তো -7, তখন কিভাবে করতেন, তাহলে μ'1 = x বার মাইনাস a, μ' এর মান হচ্ছে 5 x বার মাইনাস 7, x বার মাইনাস 7, তাহলে 5 সমান সমান x বার প্লাস 7, এটাই পাশে নিয়ে আসেন, 5 - 7 = x বার, তাহলে কত হইতো, তাহলে x বার হইতো 2 -2, x বার হইতো -2 কখন, -7 হইলে, আর যদি +7 হয় এটা হবে 12, আর মাইনাস হলে -2।
এখানে একটু ভুল হয়েছিল প্রশ্নের মধ্যে, এবার উত্তর হবে 12, কিন্তু এখানে যে এখানে মাইনাসটা হইতো, হ্যাঁ এই জন্য আমি এটা করেছি। নর্মালি উত্তর হয় 12 যদি আপনি প্লাস ধরেন, প্লাস 7 ধরলে হয় 12, মাইনাস 7 ধরলে হয় এটা। ওকে, কোন নিবেশনের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কিসের সমান? এটা হচ্ছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে ভেদাঙ্কের সমান। ভেদাঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার যে মিউ2টা আছে না, কেন্দ্রীয় পরিঘাতের মিউ2, এটা ভেদাঙ্কের সমান। এটা বিস্তার পরিমাপ করে। ভেদাঙ্কের সমান কি করে? বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ। এবং এটা ঋণাত্মক হইতে পারে না, ঋণাত্মক হবে না। ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা জানান। এটা একটু কঠিন ছিল। ওকে, আচ্ছা এরপরে দেখি আমরা আর 8টা এমসিকিউ বাকি আছে না। ওকে, শেষ করে দিই একবারে। কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে গড় থেকে মাপা। কি হয়? গড় থেকে মাপা, এবং এটা মূল হতে স্বাধীন। মূল হতে স্বাধীন, এটা মূল হতে স্বাধীন, তবে মাপনির উপর নির্ভরশীল। মাপনির উপর নির্ভরশীল, ঠিক আছে। এই যে মূল হতে স্বাধীন, মাপনের উপর নির্ভরশীল। মূলের উপর নির্ভরশীল না, মূল ও মাপনের উপর স্বাধীন না। মূল হতে স্বাধীন, মূল হতে স্বাধীন, শুধু মাপনের উপর নির্ভরশীল। মাপনী, ঠিক আছে। এটা থিওরিক্যাল প্রশ্ন, এটা মনে করে রাখেন। এটা তো পারা সম্ভব, এটা তো মুখস্থর বিষয়। বিস্তার পরিমাপ আমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু এই টপিকটা জানতে হবে। বিস্তার পরিমাপ তো অনেক কঠিন। সংশ্লেষাঙ্ক, বিভেদাঙ্ক, সংশ্লেষণ, তারপর হচ্ছে আপনার এই আদর্শ পরিঘাতের বঙ্কিমতাঙ্ক, এই দেখা যাচ্ছে ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক, এগুলো কঠিন ছিল অনেক। ভাগ্য ভালো নাই। একটি তথ্য সারির 5-এর সাপেক্ষে প্রথম দুটি পরিঘাত 1 এবং 51। তথ্য সারির গড় কত? সেম। কত থেকে? প্রথম তো কত? 1 এবং 51, 5-এর সাপেক্ষে। তাহলে এ হচ্ছে 5, আর হচ্ছে এক্স বার বের করবো, জানি না কত। তবে এখানে মিউ প্রাইম 1 দেওয়া আছে 1, তাহলে আমরা জানি কি মিউ প্রাইম 1 ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস এ। এক্স বারের মান জানি না, মিউ প্রাইমের মান হচ্ছে 1, এক্স বার মাইনাস 5। এটা এই পাশে নিয়ে আসেন, 1 প্লাস 5 ইজ ইকুয়াল টু এক্স বার, মানে 6। সুতরাং এক্স বার ইজ ইকুয়াল টু 6। সব একই সূত্র, সব এই সূত্রটা দিয়ে করছে। এই একটা সূত্র দিয়ে এমসিকিউ আসবে, এটা দিয়ে আসবে 100%, 100% আসবে। তারপর আসি, তথ্য সারির দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কত? মিউ2, মিউ2 এর মান। তাহলে আমরা জানি কি মিউ প্রাইম 1, মিউ প্রাইম 2, মিউ প্রাইম 2 মাইনাস মিউ প্রাইম 1 স্কয়ার। এই সূত্র, মিউ2 এর সূত্র এটা। মিউ প্রাইম 2 হচ্ছে দেওয়া আছে 51 মাইনাস 1 স্কয়ার। মিউ প্রাইম 1 কত? 5 না 1। মিউ2 হচ্ছে মিউ প্রাইম 1, এখানে মনে একটু মিস্টেক করছে সে, প্রশ্নের মধ্যে একটু মিস্টেক আছে। এই যে এটা, এই যে এখানে, এখানে হবে 5-এর সাপেক্ষে। আমি একটু প্রশ্নটা দেখে নিই, 1 মিনিট চেক করে নিই। হ্যাঁ, একটা মিনিটের প্রশ্নটা চেক করে নিই একটু, কি বলছে।
আচ্ছা, হুম, এটা ইয়ারই হবে, বুঝতে পারছি, আর করা লাগবে না, বুঝতে পেরেছি। হুম, এটা কিভাবে হয়েছে দেখাচ্ছি আমি, 4 হবে কিভাবে দেখাই। এখানে দেওয়া ছিল এরকম, এই যে মিউ প্রাইম 1 1, মিউ প্রাইম 2 4, 5 5 50, 51 না হবে 5, মিউ প্রাইম 2 দেওয়া আছে 5, এখানে 51 হবে না, 5 হবে এটা। আচ্ছা, এখন মিউ 2 বের করার সূত্র হচ্ছে, মিউ প্রাইম না, শুধু মিউ 2, কেন্দ্রীয় পরিমাপের দ্বিতীয়টা বের করার সূত্র এটা, মিউ প্রাইম 1 মিউ প্রাইম 2 মাইনাস মিউ প্রাইম 1 স্কয়ার। মিউ প্রাইম 2 কত, এই যে 5, মাইনাস মিউ প্রাইম 1 স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার, তাহলে 5 মাইনাস 1 4, এইভাবে আসছে। মানে ওখানে 51 হবে না, 1 আর 5 হবে, হ্যাঁ 1 আর 5 হবে। আর সূত্র হচ্ছে এটা, সূত্র হচ্ছে মিউ 2 এর সূত্র হচ্ছে মিউ প্রাইম 2 মাইনাস মিউ প্রাইম 1 স্কয়ার। প্রয়োজনে তাহলে প্রশ্নটা কি হবে এটার, এখানে ভুল হবে, এখানে হয়েছে কি, এই যে 5 এর সাপেক্ষে হবে প্রথম দুটি পরিঘাত 1 ও 5, 1 আর 5, এটা মিউ প্রাইম 1 মিউ প্রাইম 2, বাস। ভালোই কঠিন ছিল, পারলে এগুলো সহজেই। এরপর আসেন, একটি গণসংখ্যার রেখা যদি লেখের বাম পাশ উঁচু থাকে, বাম দিক, এই যে এরকম, এরকম বাম দিকটা একটু উঁচু থাকে, বাম, তাহলে এটা কোনটা বঙ্কিম? যদি মনে রাখবে সবসময়, যদি বাম দিক উঁচু থাকে, কোন রেখার যদি বাম দিকটা উঁচু থাকে, তাহলে সেটা আমরা বলবো এটা ধনাত্মক। আর যদি এরকম থাকে, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, বাম দিক থাকলে ধনাত্মক আর ডান দিক থাকলে হচ্ছে ঋণাত্মক। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, এখানে গড়, গড় মধ্যমা প্রচুরক, তাহলে এটা ধনাত্মক। আর এখানে গড় সবচেয়ে ছোট, তারপরে মধ্যমা, তারপরে প্রচুরক, তাহলে এটা ঋণাত্মক। গড় বড় হইলে ধনাত্মক, গড় ছোট হইলে ঋণাত্মক, গড় বড় হইলে ধনাত্মক, গড় ছোট হইলে ঋণাত্মক। আর বাম দিকটা উঁচু ধনাত্মক, ডান দিকটা উঁচু ঋণাত্মক। এটা ক্লিয়ার করেন, এটা অনেক কঠিন ছিল। ঠিক আছে, এটা অনেক কঠিন ছিল, এটা ক্লিয়ার করেন। তো এটা কি হবে, তাহলে এখানে কি হচ্ছে, বাম দিক উঁচু, তাহলে বাম দিক উঁচু হলে কি হবে, তাহলে বাম দিক উঁচু, তাহলে আমরা বলবো ধনাত্মক, ধনাত্মক। আর ডান দিক হইলে ঋণাত্মক হবে। তারপর আসেন, একটি ধনাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে আমি বলছিলাম কি, গড় সবচেয়ে বড়, গড় সবচেয়ে বড়, এখানে একটা ইয়াটা দিতে ভুলেছে, গড় তারপরে মধ্যমা তারপরে প্রচুরক, এটা হচ্ছে ধনাত্মক। আর ঋণাত্মক হইলে, ঋণাত্মক হইলে কি হবে, গড় সবচেয়ে ছোট, তারপরে মধ্যমা, এরপরে প্রচুরক, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক হলে এটা, গড় সবচেয়ে বড়। এখানে টাইপ করতে একটু ভুল হয়েছে, মিস্টেক। তারপর আসেন, বঙ্কিমতাঙ্গ কত প্রকার, 2 প্রকার, ধনাত্মক ঋণাত্মক। সুচলতা 3 প্রকার, অতি, অনতি, মধ্যম। অনেকে এটা ভুল করেন, অনেকে মনে করেন যে বঙ্কিমতা 3 প্রকার, না, বঙ্কিমতাঙ্গ 2 প্রকার, সুচলতাঙ্ক 3 প্রকার। এটা আমাদের সময় বোর্ডে আসছিল 18 সালে। ওকে, তারপর আসেন, বঙ্কিম নিবেশনের বৈশিষ্ট্য কি? বঙ্কিম নিবেশন গড় মধ্যমা প্রচুরক এটা সমান হয় না, অসমান। ঠিক আছে, আর মধ্যমা হতে চতুর্থক দুটি দূরত্ব অসমান হয়, হ্যাঁ
অসমান। বঙ্কিম নিবেশন, গড় মধ্যমা প্রচুরক সমান হয় না, সমান হয় না, মানে গড় সমান নয়, মধ্যমা সমান নয়, প্রচুরক সমান হবে না, ঠিক আছে। মধ্যমা হতে চতুর্থক দুটির দূরত্ব অসমান, রাইট, অসমান হবে। গণসংখ্যা রেখা অপ্রতিসম, হ্যাঁ অপ্রতিসম, সমান নয়, সমান নয়, তাহলে সবগুলোই রাইট। এখানে টাইপ করতে একটু মিস্টেক হয়েছে, তো সবগুলোই রাইট। একটি গণসংখ্যা নিবেশনের সুষম সমান হবে কখন, b1 to 0 এবং b2 is equal to গড় মধ্যমা প্রচুরক সমান, যখন গড় মধ্যমা প্রচুরক সমান হবে তখন এটা সুষম হবে। এবং বিটা 2, এখানে বিটা 1 দিয়ে দিয়েছে ভুলে, এটা বিটা 2 হবে, কি হবে, বিটা 2 is equal to 3, বিটা 1 is equal to 0 এবং গড় মধ্যমা প্রচুরক, এই তিনটা খেয়াল করেন, এটা দরকার নাই, এটা খেয়াল করেন, এই তিনটা খেয়াল করেন। বঙ্কিম মধ্যাঙ্ক 0, সূচকাঙ্ক 3, গড় মধ্যমা প্রচুরক সমান, তাহলে সেটা হচ্ছে সুষম নিবেশন। ঋণাত্মক বঙ্কিম ক্ষেত্রে কি হয়, গড় ছোট, গড় মধ্যমা প্রচুরক এটা হয়, এটা হবে না, এটা ধনাত্মক, এটা ধনাত্মক। গণসংখ্যা রেখার ডান দিক উঁচু, হ্যাঁ এই যে এরকম, এই যে ডান দিকটা উঁচু, এটা হচ্ছে এটা, তাহলে 1 আর 2 হতে হবে কি ক আর খ। ওকে, এটা আছে 57 লাস্ট। μ2 25, μ3 20, μ4 2200। নিবেশনটির ঋণাত্মক বঙ্কিম, আগে আমি b1 বের করি, এটা হচ্ছে উপরে μ3 আর হচ্ছে μ2 স্কয়ার, রুট থাকবে, হ্যাঁ ওকে, আমি দেখি কত আসছে, 25 স্কয়ার রুট ওভার অ্যান্সার। আর বিটা 2 বিটা 3 ভাগ, হ্যাঁ ধনাত্মক বঙ্কিম, এটা হচ্ছে আমাদের ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক, এটা হয়, তাহলে হবে না। ওকে, এবার সূচকাঙ্ক বের করি। ধনাত্মক আসে কিভাবে দেখেন, 20 ভাগ 25, 0.8। আচ্ছা, এরপরে আসেন এই নিবেশনটির বঙ্কি সূত্র, এটা হচ্ছে সূত্র হচ্ছে এরকম, উপরে হচ্ছে μ4, নিচে হচ্ছে μ2 স্কয়ার, μ4 2200, μ2 স্কয়ার হচ্ছে 25 স্কয়ার, 3.52, 3 এর বেশি আসতেছে না, তাহলে অতি সূচালো, অনতি সূচালো সুসম্পাদ, অতি সূচালো, কারণ 3 এর বেশি আসছে, 3.52 আসছে, তার উত্তর হবে কি অতি সূচালো। ঋণাত্মক বঙ্কিম দিয়ে দিচ্ছি, দেখি দেখেনি প্রশ্নটা একটু, লাস্টের প্রশ্ন ছিল এটা, না তারা ভুল দিয়েছে, হ্যাঁ তারা ভুল দিয়েছে, 25 স্কয়ার করলে কত হয়, 625, 2200 ভাগ 625, হ্যাঁ এটাই হবে উত্তর, অতি সূচালো হবে, হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা ঋণাত্মক বঙ্কিম হইতে পারে না, অতি সূচালো। তারা উত্তরে ভুল দিছে, হ্যাঁ তাদের উত্তরে ভুল ছিল, এটা আমার সঠিক উত্তর, এটা আমি যেটা বের করছি 3.52। ওকে, এটাই সঠিক। ওকে, আমাদের আর নাই, আর বাকি সব করাই ফেলছি আমরা, এটা তো করাইছি। ও পরিসীমার এমসিকিউ করতে একটু কষ্ট হয়, আচ্ছা সমস্যা নাই। ওকে, যারা পুরোটা করতে পারেন নাই তারা ক্লাসটা রিভিউ করে নিয়েন, পরীক্ষার আগে আমরা আরেকবার করাবো, আরো ডিটেলসে করাবো, আরো এক্সপ্লেন করে পড়াবো। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।